আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 23শে এপ্রিল 2025-এ ঠিক সেই পহেলগাঁও ঘটনার পরের কথা আপনাদের মনে আছে। 23শে এপ্রিল তারিখে 2025 গত বছর সিন্ধু জল বন্টন চুক্তিকে অনির্দিষ্টকালের জন্য কেপ্ট ইন অ্যাবেয়েন্স বা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। আর ভারত এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে পাকিস্তানের ঘুম উড়ে গেছে। প্রথম দিকে হুমকি দিচ্ছিল, আর সেসব হুমকির কি ভাষা! পাকিস্তানের এনএসসি বা ন্যাশনাল সিকিউরিটি কমিটির হুমকি কি ছিল মনে করিয়ে দিই। ভারতের সিদ্ধান্ত ঘোষিত হতেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে 24শে এপ্রিল মানে ঠিক পরদিনই পাকিস্তানের সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পাকিস্তানের প্রাপ্য জল বন্ধ করা বা নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের কাজ অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখবে পাকিস্তান। আরও কি বলা হয়েছিল? বলা হয়েছিল পাকিস্তান এর জবাব দেবে ফুল ফোর্স অ্যাক্রস দ্য কমপ্লিট স্পেকট্রাম অফ ন্যাশনাল পাওয়ার। বাংলায় যার অর্থ রাষ্ট্রের হাতে থাকা রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক শক্তির সব কিছু দিয়ে উত্তর দেয়া হবে, মানে সরাসরি যুদ্ধের হুমকি। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি সিন্ধুর তীরে এক জনসভায় দাঁড়িয়ে বলেন, সিন্ধু আমাদেরই থাকবে। এই নদীতে হয় পাকিস্তানের জল বইবে, নয় ভারতীয়দের রক্ত বইবে। বিলাওয়াল প্রাক্তন বিদেশমন্ত্রী এবং পাকিস্তানের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা হওয়ায় বক্তব্যটির কূটনৈতিক গুরুত্ব খাটো করে দেখা যায় না। পরবর্তী সময়ে বিলাওয়াল আরও বলেছিলেন, ভারত ন্যায্যভাবে জল ভাগ না করলে পাকিস্তান 3টে নদী নয়, মানে সিন্ধুর তো 6টি নদী, 3টে বাংলাদেশ এই ভারতের দিকের জল দেয়, আর 3টে ভারতের মধ্যে দিয়ে গিয়ে পাকিস্তানের দিকের জল দেয়। তো এই 6টি নদীর জলই আমরা পুরো ছিনিয়ে নেব বলেছিল বিলাওয়াল ভুট্টো। 2025 সালের আগস্টে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেন, সিন্ধুর জল আমাদের, আর সেই জলের এক ফোঁটাও ভারতকে নিতে দেব না। তিনি হুঁশিয়ারি দেন, পাকিস্তানের জল বন্ধ করলে বা ভারতকে ডিসিসিভ রেসপন্স বা উপযুক্ত জবাব দেয়া হবে। এরপর পাকিস্তানের সেনাপ্রধান, এখনকার ফিল্ড মার্শাল আসিম মনির, একটা যুদ্ধে হেরে যাওয়ার পর সেই যুদ্ধের সেনাপতির ফিল্ড মার্শাল পায়, এটা আসিম মনির দেখিয়ে দিয়েছেন। তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলেন, ভারত যদি সিন্ধুর জল আটকাতে কোনো বাঁধ তৈরি করে তাহলে পাকিস্তান অপেক্ষা করবে বাঁধটি তৈরি হওয়া পর্যন্ত, তারপর 10খানা মিসাইল দিয়ে সেটি ধ্বংস করে দেব। তিনি আরও বলেন, সিন্ধু নদ ভারতের বাবার সম্পত্তি নয়। এই বক্তব্যের পিঠোপিঠি ফিল্ড মার্শাল মনির আরও হুমকি দেন, মনে রেখো আমাদের কাছে অ্যাটম বোম আছে, আমরা যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি তবে অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে ডুববো। মনে আছে কথাগুলো? গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, যদি আমার কথা বিশ্বাস করতে কষ্ট হয়। মুনির ভুলে গিয়েছিলেন ওই বোমা ভারতের কাছেও আছে, এবং বিশ্বের অস্ত্র ভাণ্ডারের খোঁজ রাখে যারা, তাদের হিসেবে পাকিস্তানের তুলনায় ভারতের কাছে ওই বোমা বেশ কিছু বেশি আছে, আর ভারত সেগুলো শোকেসে সাজিয়ে রাখার জন্যেও তৈরি করে রাখেনি। এবং এসব হুমকি ধমকির পাশাপাশি পাকিস্তান অন্য ব্যবস্থাও নিয়েছিল। ভারত চুক্তি রাখলে তারা বিশ্বব্যাংক ও চুক্তির বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় যাবে, তারা আন্তর্জাতিক সালিসি আদালতে যাবে,
অন্যান্য আইনি পথ নেবে, জাতিসংঘ এবং বন্ধু দেশগুলোর কাছে বিষয়টা তুলবে। পাকিস্তানের একজন মন্ত্রী রয়টার্সকে বলেছিলেন, ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। ভারত মুখে বলে না, কিছু বলেওনি, কারণ ভারত ঘেউ ঘেউ করে না, দরকার হলে কামড়ে দেয়। সেটা অপারেশন সিন্দুরে বুঝিয়ে দিয়েছে। আর পাকিস্তান হলো কি, সেই প্রবাদের মতো, এ বার্কিং ডগ নেভার বাইটস, যা বাচ্চা ঘেউ ঘেউ করগে যা। সেই থেকে পাকিস্তান ঘেউ ঘেউ করছে, সারা দুনিয়াতে যেখানে সুযোগ পাচ্ছে সেখানে গিয়ে ঘেউ ঘেউ করছে। জাতিসংঘে গেছে, আমেরিকার কাছে গেছে, পশ্চিমী দুনিয়ায় গেছে, চীনের কাছে গেছে, সব জায়গায় গেছে। এবং অতি সম্প্রতি গেছে ক্যানাডায়। ক্যানাডার সাথে ভারতের সম্পর্ক এখন একটু ভালো হচ্ছে। জাস্টিন ট্রুডোর সময় যতটা খারাপ হয়েছিল সেটা আর নেই। সুতরাং এই অবস্থায় যদি ক্যানাডা একটু হাত দেয়, এখানে মাথা রাখে, তাহলে পাকিস্তানের সমস্যাটা মেটে, মানে যদি সিন্ধু নদীর জল পাওয়া যায় সেইটা। কিন্তু সেই জন্য সব জায়গায় গিয়ে পাকিস্তান কাতর আবেদন করছে আর ঘেউ ঘেউ করে যাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কুকুর যেমন ক্লান্ত হয়ে যায়, তখন তার ঘেউ ঘেউ পাল্টে গিয়ে কি হয়, কুঁই কুঁই। তেমন অবস্থা এখন পাকিস্তানের। আমেরিকা, জাতিসংঘ, কোথাও কোনো সুরা হয়নি। ভারতের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের কারণ এতটাই ন্যায্য, সেটা মেনে নিয়েছে সারা পৃথিবী। তাই কেউ মধ্যস্থতা করতে আসছে না, মধ্যস্থতার কথাও কেউ বলছে না। ওদিকে পাকিস্তানে জলের হাহাকার, এখন শয়নে স্বপনে দুঃস্বপ্নে দেখছে জল নেই, জল নেই, শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের সমস্ত মাটি, ক্ষেত, ফসলের জায়গা। এই দৃশ্যের বা এই পরিস্থিতির আর এক পর্ব কি পশ্চিম সীমান্তের মতো ভারতের পূর্ব সীমান্তে অভিনীত হতে চলেছে। পাকিস্তানের চেয়ে বহুগুণ খারাপ পরিস্থিতি কিন্তু বাংলাদেশের হবে, আর সেটা হতেও চলেছে। পাকিস্তানের কি অবস্থা, সিন্ধু অববাহিকার 3টি নদীর জল ভারত কিন্তু এখনো বন্ধ করেনি। বন্ধ করার মতো পরিকাঠামো পুরো এখনো তৈরি নেই ভারতের। জল ধরে রাখার জন্য জলাধার তৈরি করতে হবে, কিন্তু ভারত এখন শুধু তথ্য লেনদেন আদান প্রদান করেছে সিন্ধু নদীতে পাকিস্তানের সঙ্গে, তাতেই গেল রব উঠেছে পাকিস্তানে। আর বাংলাদেশে কি অবস্থা, বাংলাদেশে গঙ্গা তিস্তায় ভারত চাইলে এই মুহূর্ত থেকেই হাহাকার তৈরি করে দিতে পারে। গজলডোবা তৈরি আছে ভারতের তিস্তার জন্যে, সেখানে আবার নতুন করে 2টো ক্যানাল খুঁড়ে সেখান দিয়ে জল নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে রেখেছে ভারত, করতে চলেছে। এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের এই বাজেটে তার জন্য 11,000 কোটি টাকা বরাদ্দ করেছে। আর গঙ্গা ফারাক্কা তৈরি, শুধু বন্ধ করো বললেই ব্যাস, গেট বন্ধ, জল যাবে না। আবার সেই 96 সালের আগের হালে ফিরতে হবে বাংলাদেশকে। 96 সালে শেখ হাসিনা 30 বছরের চুক্তি করেছিলেন, সেই চুক্তি শেষ হচ্ছে। এটা 26-এর শেষ জুলাই, ডিসেম্বর খুব দূরে নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর সেরে সৌদি যাচ্ছেন। ভারত অনেক দূরের দেশ তো, তাই সময় করে উঠতে পারছেন না যাওয়ার। এবং বাংলাদেশের কেউ এখনো এসে ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনাই করছে না। ভারত বড় শত্রু দেশ তো, তাই বন্ধুত্ব তো করার কথা ভাবছেন না তারেক রহমান। তবে বাংলাদেশের চিন্তায় ভাবনায় কিন্তু পাকিস্তানের সন্ত্রাসী মতবাদ দেখা যাচ্ছে। পহেলগাঁও তৈরির সাহস এখনো জোগাড় করে উঠতে পারেনি বাংলাদেশ, তাই চীন, পাকিস্তান, তুরস্কের ঘাড়ে ভর করে চলছে তার ভারত বিরোধিতা। আর যে ভাষায় হুমকি দিয়েছে বিলাওয়াল ভুট্টো, শাহবাজ শরীফ, আসিম মুনির, সেই একই রকমের ভাষা শোনা যাচ্ছে
তারেক রহমানদের মুখে এখনো শোনা যাচ্ছে না, তবে বাংলাদেশের জামাত, এনসিপি, প্রাক্তন সেনাদের মুখে সেই একই ভাষা শোনা যাচ্ছে। জমিনি পরিস্থিতিতে প্রায় এক জায়গায় পাকিস্তানের সঙ্গে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সুতরাং সিন্ধুর হাল গঙ্গা তিস্তাতেও যে হতে চলেছে অনিবার্য। শুধু ঘোষণাটাই করেনি এখনো ভারত, বাকি দেখেছে। পাকিস্তানকে যেমন বাঁচাতে পারেনি চীন, বাংলাদেশকেও বাঁচাতে পারবে না চীন পাকিস্তান। মিলিয়ে নেবেন কথাটা। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো এই আমাদের প্রতিবেদন তা কমেন্ট করে জানান। এবং যখন হাসনাত আব্দুল্লাহরা সংসদের প্রথম অধিবেশনেও কিন্তু রীতিমতো তেড়ে গিয়েছিলেন, রাষ্ট্রপতি যখন সংসদে বক্তৃতা দিতে দাঁড়িয়েছিলেন, রীতিমতো সৈয়দ মোহাম্মদ তাহেরের মতো জামায়াতের সিনিয়র নেতাকে কোনো মতে ঠেকাতে হয়েছে যাতে হাসনাত গিয়ে সত্যিই রাষ্ট্রপতিকে আঘাত করে বসতে না পারেন। এমন যখন পরিস্থিতি সংসদের বাইরে এনসিপি নেতৃবৃন্দ যখন রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে হবে বিএনপির এসব আন্দোলন করছেন, তখন তারেক রহমান ছিলেন অবিচল এবং সত্যিকার অর্থেই রাষ্ট্রপতি যেমনটা বলেছেন তার প্রতি আন্তরিকতাপূর্ণ কর্ডিয়াল। বাংলাদেশে আবারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর শিরোনাম হওয়া শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা নানা আড্ডায়, যেটা কদিন থেকে একটা কানাঘুষার মতো ছিল যে রাষ্ট্রপতি কি পদত্যাগ করতে পারেন, রাষ্ট্রপতি কি খুব শিগগিরই সরে যাচ্ছেন কিনা। সেই ঘটনাটি এই যে সকল শীর্ষস্থানীয় মূলধারার সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়ে উঠতে পারলো। যেমন ধরেন ইত্তেফাক শিরোনাম করেছে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরকম যে ঘটনা ঘটতে পারলো তার একটা বিশেষ কারণ হচ্ছে যে ফেসবুকে অত্যন্ত সক্রিয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয়, বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রতিদিনই নানা রকম পোস্ট দেওয়া আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খুব শিগগিরই 2-3 দিনের মধ্যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন এবং তিনি বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুধুমাত্র যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করবেন তাই নয়, এই পদে বিএনপি তার দলীয় কোনো শীর্ষ নেতাকে ভাবছে না, বরং তাদের পছন্দের তালিকায় রয়েছেন বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। এরকম করে কে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং তাতে একটা বিস্ময়কর নাম উল্লেখ করে জুলকারনাইন সায়ের ওই পোস্ট দেওয়ার পর সকল বাঁধ ভেঙে যায় এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলো সেই সংবাদটিকে ধরেই শিরোনাম করা শুরু করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করছেন। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টা সেই 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে এত আলোচিত হয়েছে যে তিনি সত্যিই পদত্যাগ না করা পর্যন্ত বা তাকে সরিয়ে যদি বিএনপি সরকার, তারেক রহমান সরকার তার মেয়াদ শেষের আগেই না দিয়ে দেন, মানে যেদিন ঘটনাটা ঘটবে তার আগ পর্যন্ত নিশ্চিত করে বলা অসম্ভব যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সত্যি সরে যাচ্ছেন। কিন্তু এমন একটা সময় এরকম একটা খবর কেন ছড়ানো হলো, কেন জুলকারনাইন সায়ের এরকম একটা পোস্ট দিলেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু নির্বাচনের আগে গত ডিসেম্বরেই রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে বলে রেখেছিলেন যে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে প্রস্তুত, তিনি শুধুমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা যাতে বাংলাদেশে বজায় থাকে সে কারণেই পদে ছিলেন, কাজে নির্বাচিত সরকার যদি মনে করে তাহলে তিনি পদত্যাগ করে সরে যাবেন। এবং নির্বাচনের পরপর তিনি বঙ্গভবনে কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিককে ডেকে একটা একান্ত সাক্ষাৎকার দেন এবং সেখানে তিনি মন খুলে বলেন যে যখন 2024-এর অক্টোবরে হাসনাতরা নানা রকম মঞ্চ, প্ল্যাটফর্ম, ঐক্য গড়ে বঙ্গভবন ঘেরাও করে ফেলেছিল এবং 48 ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল, তখন থেকে শুরু করে
পুরো সময়ের যত সংকট, সেই সংকটে সবসময় তিনি বিএনপিকে পাশে পেয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এসবও বলেন যে তারেক রহমানকে তার ওই সংকটকালীন সময়টায়, মানে 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত পুরো সময়কালে তাকে যে সাহস জুগিয়ে গেছেন তারেক রহমানকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর খুব অমায়িক মানুষ বলে মনে হয়েছে, আন্তরিকতাপূর্ণ মানুষ বলে মনে হয়েছে। হি ওয়াজ সাচ আ কর্ডিয়াল পারসন। এরকম মন্তব্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু করার পর অনেকেই ভাবছিলেন তিনি বোধহয় চাকরিটা পাকা করতে, বিএনপির সময়ও যাতে তার চাকরিটা থাকে, সেজন্য এ ধরনের কৃতজ্ঞতাপূর্ণ কথা বলছেন। কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ভীষণ আন্তরিকতা দেখান প্রকাশ্যে, সংবাদ মাধ্যমের সামনে, ক্যামেরার সামনে। একেবারে শপথ গ্রহণের দিনটা থেকে শুরু করে ঈদের দিন, রোজার ঈদের দিন তিনি পাশাপাশি বসেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। বেচারা শাহাবুদ্দিন চুপ্পুকে তো ইউনুস আমলে বঙ্গভবন থেকে বেরিয়ে নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের, কাজেই এই যে তাকে বের হতে দেওয়া হলো, জাতীয় ঈদগাতে আসতে দেওয়া হলো, প্রধানমন্ত্রীর পাশে বসতে দেওয়া হলো, সেটাই একটা বড় ধরনের শিরোনাম হওয়ার মতো ঘটনা ছিল বটে। তার উপর তারেক রহমান শুধু যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পাশে বসতে দিলেন তাই নয়, রীতিমতো বুকে জড়িয়ে ধরে ঈদের কোলাকুলি করলেন। সেই ছবি যখন সংবাদ মাধ্যমে প্রধান ছবি হয়ে উঠল, তখনই এ কথা বুঝতে আর কারো বাকি থাকলো না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর চাকরিটা আপাতত বোধহয় স্থায়ী হয়েছে। তিনি বোধহয় কিছুদিন বিএনপি সরকারের আমলে থাকতে পারবেন। অনেকেই বলতে শুরু করলেন তারেক রহমান এই যে সংবিধান রক্ষা করে গেছেন শাহাবুদ্দিন চুপ্পু এবং নির্বাচন পর্যন্ত পৌঁছে দিতে পেরেছেন। কারণ 2024-25-এ তো অনেকবার এ আলাপ হয়েছে যে দেশ এতটা অস্থিতিশীল হয়ে পড়েছে যখন, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেশের ওই ক্রান্তিকালে জরুরি অবস্থা জারি করার কথা ছিল কিনা। এমনকি এসব কথাও হচ্ছিল যে শেখ হাসিনা আমলের রাষ্ট্রপতি, শেখ হাসিনা আমলের সেনাপ্রধান আর ইউনুস সরকার যে ধরনের মববাজি সারা বাংলাদেশে ঘটতে দিচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে, সেই পুরো পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত জরুরি অবস্থা জারি করে ফেলেন কিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু রাষ্ট্রপতি একরকমের নীরবে নিভৃতে বঙ্গভবনেই থাকছিলেন এবং তার পরবর্তী সাক্ষাৎকারে মনে হয়েছে বিএনপির সঙ্গে তারেক রহমানের সঙ্গে তার এতটাই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল যে তিনি কোনো ক্রমে নির্বাচনটা পর্যন্ত ঘটিয়ে দিয়ে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য পুরো পথটা পরিষ্কার করতে একরকমের সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তারেক রহমানও তাকে হয়তো সেজন্যই নির্বাচনের পর এতটা ক্যামেরার সামনে প্রকাশ্যে আন্তরিকতা দেখাচ্ছেন, সৌজন্য দেখাচ্ছেন। যখন হাসনাত আব্দুল্লাহরা সংসদের প্রথম অধিবেশনেও কিন্তু রীতিমতো তেড়ে গিয়েছিলেন, রাষ্ট্রপতি যখন সংসদে বক্তৃতা দিতে দাঁড়িয়েছিলেন, রীতিমতো সৈয়দ মোহাম্মদ তাহেরের মতো জামায়াতের সিনিয়র নেতাকে কোনো মতে ঠেকাতে হয়েছে যাতে হাসনাত গিয়ে সত্যিই রাষ্ট্রপতিকে আঘাত করে বসতে না পারেন। এমন যখন পরিস্থিতি সংসদের বাইরে এনসিপি নেতৃবৃন্দ যখন রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে হবে বিএনপির, এসব আন্দোলন করছেন, তখন তারেক রহমান ছিলেন অবিচল এবং সত্যিকার অর্থেই রাষ্ট্রপতি যেমনটা বলেছেন তার প্রতি আন্তরিকতাপূর্ণ কর্ডিয়াল। কিন্তু কোরবানির ঈদ আসতে আসতে দেখা গেল তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্টের একটা বড় দূরত্ব হয়ে গেছে এবং তার আগে প্রেসিডেন্ট লন্ডন ঘুরে এসেছেন। লন্ডনে তিনি কার কার সঙ্গে বৈঠক করেছেন, কত টাকা খরচ করে বাজার করেছেন, কত সফর সঙ্গী নিয়ে গেছেন, নানা জনে নানা কথা বলে যে নানা কারণেই নাকি তারেক রহমান কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ওপর এবং তার প্রমাণ হিসেবে কোরবানির ঈদে আর প্রধানমন্ত্রীর পাশে ঠাঁই হয় নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর, তাকে বসতে হয় কয়েকজন পরে এবং রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর কোলাকুলিরও সুযোগ মেলে না সেবার। এমনকি এই যে প্রধানমন্ত্রী চীন সফর করে এসেছেন, যেমনটা প্রথা, চীন মালয়েশিয়া সফরের পর তার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে ব্রিফ করার কথা ছিল তার বিদেশ সফর সম্পর্কে, সেগুলো করেন নাই যে শুধু তারেক রহমান, তাই নয়, বাজেট অধিবেশনের দিন শুরুতেই প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থ বিলে স্বাক্ষর করতে যান। বাজেট
অধিবেশনে যখন বাজেট পেশ করা হয় প্রেসিডেন্ট বক্সে বসে সেই অধিবেশনটা শোনেন, আর প্রথা হচ্ছে প্রধানমন্ত্রী, সরকারি দলের শীর্ষ নেতৃবৃন্দ, স্পিকার, ডেপুটি স্পিকার তার সঙ্গে গিয়ে সংসদে দেখা করেন। কিন্তু রাষ্ট্রপতি একরকম নিভৃতে নিজ উদ্যোগে গেছেন অর্থ বিল স্বাক্ষর করতে, নিজে নিজে স্বাক্ষর করেছেন, প্রেসিডেন্ট বক্সে বসে থেকেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তো দূরের কথা, বিএনপির কোন নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার কেউ একটা সালাম বিনিময় করতেও রাষ্ট্রপতির ধারে কাছে ঘেঁষেন নাই। সকলেই মনে করছিলেন যে বিএনপি নিশ্চয়ই ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি বিএনপিকে এতদিন ধরে সংঘবদ্ধ রাখা, সক্রিয় রাখা, সংগঠিত রাখা, এসব কৃতজ্ঞতায় একটা বড় পদে বসিয়ে পুরস্কৃত করার কথা ভাবছেন তারেক রহমান, এবং তাই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেই যাবে সে পদ। যুগান্তর সে সময় একটা প্রতিবেদন করেছিল কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি, সেখানে তারা তখন বলেছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মুইন খান, নজরুল ইসলাম খান এরাও আছেন আলোচনায়, তবে সবচেয়ে জোরালোভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খন্দকার মোশাররফ হোসেনের কথা শোনা যাচ্ছে। অথচ এখন হঠাৎ করে এমন একটা নাম সামনে চলে এলো, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি, যিনি বিএনপি আমল আসবার পরে যে সরকারের সবচেয়ে উচ্চতম কর্মকর্তার পদটিতে দায়িত্ব পেয়েছেন সেটাও অনেককে বিস্মিত করেছিল। নাসিমুল গনি শেখ হাসিনার আমলে 2009 সাল থেকে 13 সাল পর্যন্ত ওএসডি ছিলেন এবং 2013 সালে তাকে 4 বছর ওএসডি থাকার পর অবসরে পাঠানো হয়েছিল। 2024 সালে ইউনূস সরকার আসবার পরেই তাকে ফিরিয়ে এনে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রথমে রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তারপর এনে তাকে স্বরাষ্ট্র সচিব করা হয় এবং স্বরাষ্ট্র সচিব তিনি হওয়ার পরেই ভারতের সংবাদ মাধ্যম, শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো সয়লাভ হয়ে যায় এ খবরে যে নাসিমুল গনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। এবং ইউনূস আমলে ওই সময়টা এমন সময় যখন 2024-এর 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই কালেমা লেখা কালো পতাকা নিয়ে হিজবুত তাহরিরের সদস্যরা প্রকাশ্যে বেরিয়ে এসেছেন। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হলেও ঢাকা শহর সহ সারা বাংলাদেশে তাদের খেলাফত প্রতিষ্ঠার ডাক সহ পোস্টার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিজবুত তাহরিরের পতাকা নিয়ে মিছিল হচ্ছে এবং হিজবুত তাহরির রীতিমতো মার্চ ফর খেলাফতের ডাক দিচ্ছে ঢাকা শহরে। আর যখন তখনকার মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ভারতে বসে সংবাদ মাধ্যমকে বলছেন যে বাংলাদেশে একটা খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা চলছে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে। এহেন নাসিমুল গনিকে বিএনপির শীর্ষ নেতাদের বাদ দিয়ে মন্ত্রী পরিষদ সচিবের মতো ক্ষমতাধর পদ থেকে রাষ্ট্রপতি পদে নিয়োগের যে খবর এখন বেরিয়ে আসছে সেটা অনেকেই মনে করছেন হয়তোবা এক রকমের পরীক্ষা করে দেখা হচ্ছে যে নাসিমুল গনি যদি রাষ্ট্রপতি হন বা তার নাম প্রস্তাবিত হয় তাহলে ব্যাপারটা কেমন হয়, কিংবা নাসিমুল গনিকেও যে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া যেতে পারে এই প্রস্তাবটা হয়তো সবার সামনে কেউ একজন তুলে ধরতে চাইছেন। তবে নাসিমুল গনিকে মন্ত্রী পরিষদ সচিব পদ থেকে সরিয়ে দেওয়ার আর কোনো উপায় না দেখে এতটাই ক্ষমতাধর এই ব্যক্তি হয়ে উঠেছেন হয়তো স্বরাষ্ট্র সচিব পদে ইউনূসের আমলে থাকায়, যিনি হয়তো অনেক গোপন ঘটনার সাক্ষী, যিনি নির্বাচনটার সময় কি ঘটেছে, কেন ঘটেছে, কিংবা ডিসেম্বরে হাদির হত্যাকাণ্ডের পরে যে টালমাটাল পরিস্থিতি, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে আগুন, এবং এখন যে ইউনূস আমলের উপদেষ্টারা বেরিয়ে বলছেন যে সে সময় পরিস্থিতি অস্থিতিশীল করতে, নির্বাচন পিছিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভেতরে গড়ে তোলা কিচেন ক্যাবিনেট সক্রিয় ভূমিকা পালন করেছেন। এসব বিষয়ে নানা রকম তথ্য
সামর্থ্য আছে বলেই নাসিমুল গনিকে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে বসিয়ে রেখে মন্ত্রিপরিষদ সচিব পদ থেকে সরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ কিনা সেটাই বা কে বলতে পারে। আরব বসন্তে নির্বাচিত সরকার তো বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। এই নির্বাচিত সরকার, তারেক রহমান সরকারের পরিস্থিতি টালমাটাল করতে রাষ্ট্রপতি পদে তারেক রহমানের সঙ্গে সম্পর্কহীন, বরং অন্য ক্ষমতার উৎসের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ যোগাযোগ আছে এমন কোনো ব্যক্তির রাষ্ট্রপতি পদে থাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিনা আগামী কয়েক সপ্তাহ বা মাসে সেটাই বা কে বলতে পারে। এমনকি শাহাবুদ্দিন চুপ্পুর যা করবার কথা ছিল তিনি করেননি বলে অনেকে মনে করেন জরুরি অবস্থা জারি। এমন একটা পরিস্থিতি তৈরি করতেও যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোনো কাজে আসবেন না সেটাও তো সব তরফের কাছেই পরিষ্কার। ইউনূস রাষ্ট্রপতি হতে ভীষণ আগ্রহী ছিলেন, তবে ইউনূস এ দফায় হতে না পারলেও যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাউকে কাউকে রাষ্ট্রপতি করবার চাপ সরকারের ওপর আছে সে খবরও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।